মাদ্রাসা হলো ইসলামী বিশেষজ্ঞ তৈরির জন্য। শুধু ইসলামী বিশেষজ্ঞ যেটা দরকার সেগুলো মাদ্রাসায় তৈরি করবে, লয়ার এখান থেকে তৈরি করবে, ইতিহাসবিদ তৈরি করবে। তো এখন যদি বলে যে না এইগুলোর আমাদের এত কি দরকার, আমাদের সায়েন্স টেকনোলজির দরকার, তা আমি বলবো যে ইউনিভার্সিটিতে সাহিত্য মানবিকের মধ্যে আছে, সমাজ কল্যাণ আছে, তারপরে এগুলোর কি দরকার? তা ওখানে তো শুধু ওই সায়েন্স টেকনোলজির। মানুষ হিসেবে মানুষ তৈরি করতে হলে, রাখতে হলে, শাসন করতে হলে মাদ্রাসা শিক্ষার দরকার আছে। আমাদের ধর্ম, কর্ম, মানুষের চরিত্র, নৈতিকতা এবং আইন কানুন দেশ পরিচালনার জন্য বিশেষ করে ফিকহ শাস্ত্র যেটা আছে, এটা তো মানে পুরা আইন ব্যবস্থাটা তার অধীনে হবে। শিক্ষাবিদ ডক্টর আহমদ আব্দুল কাদের এবং জনাব মৌলানা আহমদ আলী কাসিমি সাহেব, বিভিন্ন মাদ্রাসার দায়িত্বশীল বর্গ, সুধীবৃন্দ, আমি একটু ইতিহাসের দিকে যাব। ভারতবর্ষে যখন মুসলিম শাসন ছিল 800 বছর, তখন একটা সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থা ছিল। সেই শিক্ষা ব্যবস্থার নাম দর্সে নিজামি। সেখানে সব কিছু ছিল, স্থাপত্য বিদ্যা ছিল, চিকিৎসা বিজ্ঞান ছিল, এগুলো সব কিছু ছিল। 1757 সালে যখন সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে বাংলার স্বাধীনতা ইংরেজদের হাতে চলে গেল, তখন চতুর্দিকে মুসলমানদের মধ্যে হতাশা, নিরাশা এবং পরাজয়ের একটা গ্লানি চতুর্দিকে ছায়াপাত করল। তখন মুসলমানদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন দেখা দিল, কারণ রাজত্ব কেড়ে নিল, ওয়াকফ সম্পত্তি কেড়ে নিল, মসজিদ মাদ্রাসা কেড়ে নিল এবং সব কিছু বন্ধ হয়ে গেল। তখন কলকাতার মুসলিম নেতারা উদ্বিগ্ন হয়ে পড়লেন। তারা দেখলেন যে আমাদের তো দিন ধর্মই, এখন তো রুটি রুজি তো কেড়ে নিয়েছে, দিন ধর্মও থাকবে না, মুসলমান ছাত্রদেরকে কি পড়ানো হবে, লেখাপড়া সব বন্ধ হয়ে গেছে। তখন ইংরেজ যে গভর্নর ছিল, গভর্নরের কাছে একটা দরখাস্ত নিয়ে গেল, বললেন যে এখানে ক্যালকাটায় একজন বড় আলেম এসেছেন, মোল্লা মজদুদ্দিন। এখন মুসলমান ঘরের ছেলে মেয়েদের তো দৈনন্দিন নামাজ, দোয়া, নামাজ কালাম পড়তে হবে এবং কিছু সামাজিক দায়িত্ব তারা পালন করতে পারে, যেমন পুলিশের চাকরি এবং জুরি, আদালতের জুরি, এগুলো তখনও তো শরিয়া আইন চালু ছিল তখন, তো এগুলো তো তারা পালন করার জন্য কিছু ফিকার কিতাব এগুলো পড়ানোর জন্য একটু সরকারের অনুমতির দরকার আছে, এবং অনুমতির জন্য তারা অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ ক্যালকাটার আবেদন করলেন এবং তারা ইংরেজরা তখন অনুমতি দিল যে মোল্লা মজদুদ্দিনের অধীনে যাতে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। সেই মাদ্রাসাও দর্সে নিজামি, নতুন কোনো সিলেবাস বা কোনো শিক্ষা ব্যবস্থা নয়, সেই দর্সে নিজামি দিয়েও তিনি শুরু করলেন। এটা 1780 সালে। এই 1780 সালে সেই মাদ্রাসার মাধ্যমে আবার মুসলমানদের মধ্যে এই দ্বীনি শিক্ষার একটা প্রচলন হলো। পরে 1857 সালে, প্রায় 100 বছর চলে গেছে, যখন আবার সিপাহী বিপ্লব হলো, তখন তো আলেমরা এখানে অংশ নিয়েছিল, মাদ্রাসার ছাত্ররা, তখন আরেকটা বিপর্যয় আসলো। তখন এই ইংরেজদের সাথে যে সম্মুখ লড়াইয়ের যে একটা চেতনা ছিল, সেটা পরিবর্তিত হয়ে বললেন যে ইংরেজদের সাথে আর মোকাবিলা করা যাবে না। একটা ধারা চলে গেল যে ইংরেজদের সাথে মিশে গিয়ে হিন্দুদের মতো কিছু করতে হবে, যেটা আলিগড়ের ধারা, মানে ইংরেজি শিখতে হবে। আরেকটা হলো যে আমরা দিন চর্চা করতে হবে ইংরেজদের থেকে আলাদাভাবে, সরকারি নিয়ন্ত্রণের বাইরে। তখন
1866 সালে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। দুই দর্শন, একটা আলিয়া মাদ্রাসার দর্শন হলো সরকারের অধীনে থেকে দ্বীনের যতখানি খেদমত করা যায়, আর দেওবন্দ মাদ্রাসার দর্শন হলো যে সরকারের নিয়ন্ত্রণে আমরা যাব না, সরকারের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, জনগণের সাথে আমাদের সম্পর্ক, এবং এটা পরবর্তীতে এটার নাম হয়ে গেল কওমি মাদ্রাসা। কিন্তু সিলেবাস কোনটা? ওই আলিয়া মাদ্রাসার সিলেবাস। আলিয়া মাদ্রাসার সিলেবাস কোনটা? ওই দর্শন নিজামী। আপনি কওমি আলিয়া মাদ্রাসায় হেদায়া পড়ানো হয়, খুদুরি পড়ানো হয়, তাফসিরে বায়জাবি পড়ানো হয়, এবং এই নাহমির সবচেয়ে আমরা পরিচিত আলিয়া মাদ্রাসায়, এবং এগুলো কওমি মাদ্রাসা, সিলেবাস ভিন্ন না। কিন্তু পরে এখন ওই আলিগড় প্রতিষ্ঠার পরে আবার একটা চিন্তাধারা ঢুকলো যে এই মাদ্রাসা শিক্ষা, যেটা সরকারের অধীনে যে মাদ্রাসা শিক্ষা চলতেছে, আবার সরকারের বাইরে যে মাদ্রাসা শিক্ষা চলতেছে দেওবন্দ, তো সরকারের অধীনে যারা আছে তাদের মধ্যে আসলে যে এটা আধুনিকায়ন করতে হবে, সরকারি স্বীকৃতি হতে হবে, আধুনিকায়ন করতে হবে, এবং জেনারেল সাবজেক্ট সেখানে ঢুকাইতে হবে। 1915 সালে এটার নেতৃত্ব দিলেন সিলেটের একজন আলেম, এবং তারা এই আন্দোলন চলল যে মাদ্রাসায় একটা সংস্কার করতে হবে, আধুনিক শিক্ষা এখানে ঢুকাতে হবে। নাম দেয়া হলো নিউ স্কিম। আর যারা এটার বিরোধী ছিল তারা বলল যে না, আমরা নিউ স্কিম মানি না, আমরা ওল্ড স্কিমে থাকব। দেখতে দেখতে নিউ স্কিমে যারা ঢুকে তারা সরকারি বরাদ্দ পাইতেছে, টাকা পয়সা পাইতেছে, সব মাদ্রাসা নিউ স্কিম ঢুকে গেল। শুধু 3টা মাদ্রাসা। না, এগুলো কোথায় পেলেন? আপনারা যদি মাদ্রাসা শিক্ষা নিয়ে চিন্তা ভাবনা করেন, একটা তারিখে মাদ্রাসায় আলিয়া মাওলানা আব্দুল সত্তার সাহেবের উর্দুতে লিখছেন, ওটা ইসলামিক ফাউন্ডেশন বাংলা করেছে। আর আপনারা যারা কওমি মাদ্রাসা সম্পর্কে এবং যে চক্রান্তের একটা জাল চতুর্দিকে বিস্তৃত রয়েছে, এটা সম্পর্কে যদি আপনারা জানতে চান, সদর সাহেব হুজুর, কি নাম, মাওলানা শামসুল হক ফরিদপুরি সাহেব একটা বই লিখছেন। বই না, ছোট্ট, আপনি পড়তে 5 মিনিটও লাগবে না। এটা হলো শত্রু থেকে হুঁশিয়ার। ওই বইটা ওনার নয়, ওটা হলো ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি আমিমুল হুসাইনি এই করাচিতে দারুল উলুম মাদ্রাসায় একটা ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণটা তিনি বাংলা করে খাদিমুল ইসলাম জামাত এটা প্রকাশ করেছিল। এটা আমার সংগ্রহে আছে। পরবর্তীতে মানব কল্যাণ ফাউন্ডেশন একটা আছে না, প্রকাশনা সাইফুল ইসলাম সাহেবের, ওখান থেকে দেখছি যে বইটা আবার ছাপা হয়েছে। আপনারা যারা কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে চিন্তা ভাবনা করেন, আমি করজোড়ে অনুরোধ করবো ওই বইটা আপনারা পড়বেন, সদর সাহেব হুজুরের। বেশি সময় নেবেন না, ওইটা পড়বেন। এখানে কী লিখছে যে ইংরেজরা 25 বছরের কলাকৌশল দিয়ে মিশরের ইসলামী শিক্ষাকে ধ্বংস করেছিল, কিভাবে সেই ইতিহাসটাই সে তুলে ধরেছে। নিউ স্কিমের যে সিস্টেমটা সেটা ওই, এবং এই 57 সালটা একদম বিপজ্জনক 1957 সালে সমস্ত নিউ স্কিম মাদ্রাসা, এবং আমার যদ্দূর জানি 1400 নিউ স্কিম মাদ্রাসা কলেজ হয়ে গেছে, স্কুল হয়ে গেছে। আজকে নজরুল কলেজ, এটা মাদ্রাসা ছিল। হাম্মাদিয়া কলেজ, এই স্কুল, এটা মাদ্রাসা ছিল। এরকম অনেক মাদ্রাসা ভাবেন আপনারা নিউ স্কিম হয়ে গেছে। তো এখন না আলিয়া মাদ্রাসায় তো আসলো, পরবর্তীতে আবার আলিয়া মাদ্রাসা থেকে, ঢাকা আলিয়া থেকে, শর্ষিনা আলিয়া থেকে, সিলেট আলিয়া থেকে কিছু ছাও বাল বাচ্চা বের হয়েছে, এগুলোই মাদ্রাসাগুলো।